আমি একটু 9-10 কথাবার্তা বলবো, হ্যাঁ, মাইন্ড করেন না। আচ্ছা, গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে তুমি ফাইনালে গিয়ে 2টা সৃজনশীল পাবা, এবং তোমার এই গুণগত রসায়নটা হচ্ছে 2টা ভাগ করা। একটা হচ্ছে দ্রাব্যতা গুণফল যেটা বলতেছে ওইটা, আর একটা হচ্ছে ইনিশিয়াল পার্ট, যেগুলো হচ্ছে তোমরা 19 পড়ছো ম্যাক্সিমাম। তবে কয়েকটা জিনিস নতুন আছে, ওই নতুন জিনিসগুলো পড়তে হবে। প্রথম জিনিসটা, তুমি আগে কোর্স প্ল্যানিংটা দেখো। কোর্স প্ল্যানিংয়ে প্রথম হচ্ছে পরমাণুর কণিকা সম্পর্কে জানতে হবে, যে আইসো রিলেটেড শব্দগুলো, রাদারফোর্ড মডেল, বোর মডেল, তারপর রাথনবর্গ কিছু সম্পর্ক, তারপর এখানে কিছু সমীকরণ বেরোবে, দেন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এভাবে আস্তে আস্তে চলবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা শুরু করবো পরমাণুর কণিকা নিয়ে। পরমাণু কাকে বলে আমার ফার্স্টে যদি বলি, তুমি বলো পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণিকা নাকি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, না? ক্ষুদ্রতম কণিকা। আচ্ছা, এটা হচ্ছে পরমাণু। এবং পরমাণুতে যে কণিকাগুলো আছে, কয় ধরনের কণিকা আছে আমার বলতে পারো? 3 ধরনের। কি কি? স্থায়ী, না, অস্থায়ী, এবং আরেকটা কণিকা যার নাম হচ্ছে কম্পোজিট। কম্পোজিট কণিকা। টোটাল পরমাণুতে 3 ধরনের কণিকা তুমি পাবা। এটা হচ্ছে ফার্স্টে তোমার, এটা কিন্তু আসা প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি, যে পরমাণুতে কয় ধরনের কণিকা রয়েছে, বুঝছো? পরমাণুতে 3 ধরনের কণিকা রয়েছে, ওকে? স্থায়ী, অস্থায়ী এবং হচ্ছে কম্পোজিট, ওকে? তাহলে এখান থেকে দেখো, একদম স্থায়ী কণিকার ভিতরে তুমি যে জিনিসগুলো পাবা সেটা হচ্ছে ইলেকট্রন, তুমি পাবা প্রোটন, আর পাবা নিউট্রন। এটা খেয়াল করো, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, ওকে? কম্পোজিট কণিকার ভিতর তুমি 2টা জিনিস পাবা। একটা পাবা আলফা কণা। এই তোমরা কি আলফা কণার সংকেত জানো? আসবে। আলফা কণার সংকেত হচ্ছে হিলিয়াম 2+, তার মানে এটা হচ্ছে হিলিয়ামের একটা আয়ন, তাই না? আরেকটা পাবা তুমি, সেটা হচ্ছে ডিউটেরন। ডিউটেরন পাবা, ডিউটেরনকে এইভাবে প্রকাশ করে 1, 2, ওকে? আর অস্থায়ী কণিকা হচ্ছে প্রায় 200-এর মতো। কোনো বইতে 200-এর মতো, কোনো বইতে 100-এর মতো। আমরা এইটা কখনো পরীক্ষায় আসে না, কিন্তু পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে কোনটা অস্থায়ী কণিকা। কয়েকটা নাম আছে, বিশেষ নাম, যেগুলো পরীক্ষা আসে, যেমন মেসন, তারপর হচ্ছে পায়ন, তারপর হচ্ছে নিউট্রনো। নিউট্রন আর নিউট্রনো, এটা একটু খেয়াল রাখো। এটা হচ্ছে নিউট্রনো, আর এটা হচ্ছে অ্যান্টি নিউট্রনো, রাইট? অ্যান্টি নিউট্রন, ওকে? তাহলে মেসন, পায়ন, আরেকটা আসে সেটা হচ্ছে বোসন। এই 3টি, এই কণিকাগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। পরীক্ষায় এমসিকিউতে আসবে কোনটি স্থায়ী কোনটি অস্থায়ী, ওকে? গুণগত রসায়ন প্রথম ক্লাস, একদম ইনিশিয়াল কথাবার্তা। আচ্ছা, ওকে। মিনহাজ, এটা ভাই গ্রুপে শেয়ার করে দিও, অনলাইন গ্রুপে, যারা গুণগত রসায়ন ক্লাস করে না করে নিতে পারবে। ওকে, আসো। তাহলে এখানে আমরা এগুলো পড়লাম, পরমাণু কণিকা। এখানে একটা জিনিস দেখো, যেমন ইলেকট্রন যে কণিকা, ইলেকট্রন এর চার্জ কত, তারপর ছোট করে লিখলাম ইলেকট্রন। দেখো ইলেকট্রনের চার্জ কত বলো তো? ওকে, -1.6 × 10⁻19 কুলম্ব, ওকে? আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে -4.8 × 10⁻10 ESU।
এই এককটা মনে রাখতে হবে, এটা কিন্তু অ্যাডমিশনে এমসিকিউতে আসবে। ইলেকট্রনের চার্জ ইএস এই এককে কত হবে। তারপর হচ্ছে ইলেকট্রনের ভর কত ভাই? 9.1 ইন্টু 10 ইনভার্স 31, এটা হচ্ছে কেজি। আর যদি গ্রামে লিখি তাহলে 9.1 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। ওকে ওকে। তারপর এটা যে আবিষ্কারক না, ইলেকট্রনকে আবিষ্কার করেন ভাই? থমসন। এটা হচ্ছে থমসন, নিউট্রন হচ্ছে চ্যাডউইক, রাইট। ওকে, তাহলে ইলেকট্রন যদি এটা হয় তাহলে প্রোটনের ক্ষেত্রে চার্জ কী হবে? সেম, শুধু প্লাস হবে, -19 কুলম প্লাস 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ESU। তারপর এটা ভর কত ভাইয়া? 1.67 ইন্টু 10 ইনভার্স কত হবে? 27 কেজি, অথবা 1.67 ইন্টু 24 গ্রাম। আর এটার আবিষ্কারক হচ্ছে কে? রাদারফোর্ড, তাই না? রাদারফোর্ড হচ্ছে তার আবিষ্কারক, প্রোটন। তারপর নিউট্রন, যেটা নিউট্রনের চার্জ কত ভাইয়া? 0। এর ভর যা প্রোটনের ভর তা, এবং এটার আবিষ্কার হচ্ছে চ্যাডউইক হচ্ছে তার আবিষ্কারক। ওকে, চ্যাডউইক হচ্ছে আবিষ্কারক। আসো, পরমাণু লেখো ফার্স্ট। ওকে, লিখছো? একটু দ্রুত লিখতে হবে, একটু দ্রুত। লোকনাথ, ফার্স্ট হইতে হবে কিন্তু। তোমার লেখা তুমি বুঝবা, আর কেউ বুঝবে না। ওইভাবে লেখো, পরে তুমি বাসায় গিয়ে নোট করবা সুন্দর করে, ঠিক আছে? পরমাণুর বেসিক। যদি আমি একটা কোনো পরমাণু লিখি, তাহলে এই পরমাণু এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি? প্রোটন সংখ্যা। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা। এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ওকে, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পরমাণু সংখ্যা, কতগুলো পরমাণু আছে। ওকে, আর এখান থেকে আমি যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, নিউট্রন সংখ্যা n দ্বারা যদি ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করি, তাহলে ভর সংখ্যা মাইনাস কী হবে? পারমাণবিক সংখ্যা। তাহলে আমি এখান থেকে নিউট্রন সংখ্যা বের করতে পারি, ঠিক কিনা? রাইট। তাহলে এখান থেকে আমি তোমাকে কিছু প্রশ্ন দিব, দেখি বলতে পারো কিনা। আচ্ছা, তোমরা যোজ্যতা ইলেকট্রন বোঝো? যোজ্যতা ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, আমরা একটু লিখি তাহলে। যোজ্যতা স্তরের ইলেকট্রন সেটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। যেমন তুমি যদি বলি নাইট্রোজেনের সর্বশেষ কয়টা হবে? নাইট্রোজেন নর্মাল তো 7টা, তাহলে সর্বশেষ কয়টা? আমি এটাকে এভাবে লিখতে পারি, 2, 8, 8, 18 এইভাবে লিখতে পারি। তাহলে এখানে হবে 2, 5, তার মানে সর্বশেষ কয়টা? 5টা। যেমন আমি যদি বলি ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কয়টা? ম্যাগনেসিয়াম হচ্ছে নর্মালি 12 প্রোটন সংখ্যা, মানে 12টা ইলেকট্রন। তাহলে আমরা লিখতে পারি 2, 8, 2, তার মানে সর্বশেষ কয়টা? 2টা। যদি আমি এভাবে একটু বড় বলি, যদি বলি ক্যালসিয়ামের কয়টা হবে, তাহলে 2, 8, 8, 2, তার মানে সর্বশেষ কয়টা? 2টা। বুঝছ? যদি বলি কার্বনের কয়টা আছে, কার্বন তো নর্মালি 6, তাহলে 2 এর পরে 4, তার মানে সর্বশেষ আছে 4টা। ওকে, যদি বলি সালফার, তাহলে হবে কয়টা? সালফার তো 16, তাহলে 2, 8 এর পরে কত বসাবো? এই লোকনাথ, কত বসাবো ভাইয়া? 2, 8, 10, তারপরে আর হবে কত? 6, তার মানে 16টা। সর্বশেষ হচ্ছে 6টা। এটা হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন। ওকে,
একটু পরে তোমাদের একটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন করাবো, যেটা পরীক্ষা আসছিল, তুমি কল্পনাও করতে পারবে না এত সহজ প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি 2019 সালে। তো আগে পড়ি আমরা এটা। যদি আমি এইভাবেই বলি যে NH3 অণুতে, আচ্ছা NH3 অণুতে আগে বলি, এটা বলি যে সোডিয়াম, তাই না, সোডিয়াম কত 11 23 এর 10টি পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? এটা আনসার কি হবে বলো? কি বললাম যে এত এর 10টি পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? ভাই এটা নর্মালি একটা পরমাণুতে নিউট্রন সংখ্যা কত বলো তো? নর্মালি নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করি? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে কয়টি? 12টি। তাহলে একটার জন্য 12টি হলে 10টার জন্য কত হবে? 120টি। এইগুলা কিন্তু এমসিকিউ, আশা এমসিকিউ এইগুলা। এটা না, ঢাকা ইউনিভার্সিটি কোনটা আছে? এটা একটু কিউট। ঢাকা ইউনিভার্সিটি এত সহজ দিবে না, একটু কিউট। কেমন দেখো, ধরো এভাবে দিলাম, এইভাবে বলছে তারা। আচ্ছা আমি আগে ছোট ছোট জিনিস করি। NH3 এর মোট ইলেকট্রন সংখ্যা কত? মোট ইলেকট্রন সংখ্যা কত? ওকে, আমরা এটা কিভাবে করব? মোট ইলেকট্রন সংখ্যা কত? NH3 এর মোট ইলেকট্রন সংখ্যা দেখো, নাইট্রোজেনের কয়টা? সব 7টা। হাইড্রোজেনের কয়টা? একটা। আছে 3টা, গুণ দিলাম 3, তাহলে টোটাল ইলেকট্রন কয়টি? 10টি। সহজ, ইজি। এখন এখানে একটা কথা আসবে, যদি এই প্রশ্নটাই দেখো কি আসছে, একটু দেখো একটু পরে। এই প্রশ্নটা আমি যদি বলি এত এর মোট যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টি, যদি বলি ইলেকট্রন কয়টি, এখন কি হবে? দেখো এখানে আমি বলছি মোট ইলেকট্রন সংখ্যা, আর এখানে বলছি যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। তার মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত? লোকনাথ বলো, নাইট্রোজেনের সর্বশেষ কয়টা ভাই? নাইট্রোজেনের সর্বশেষ 5টা, তার দিলাম 5। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এটাই সর্ববস্তু ইলেকট্রন, তাহলে 1 ইন্টু কত? 3, তাহলে টোটাল ইলেকট্রন কয়টি হবে? 8টি। কথা বুঝছো? এই আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি যেটা আসছে সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি 2019 সালে তারা বলছে যে NO2 এর যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টি? যোজ্যতা স্তরের ইলেকট্রন কতটি? তোমরা বলো আমাকে আনসার কত হবে? NO2 এর যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টি হবে? ওকে, আমার বড় ভাই বলছে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আপনাকেও। আচ্ছা, বিকেলবেলা কি সবাই ঘুমায়? অনলাইনে অনেকে নাই। আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে রাখো। মিনাজ কত? 17টি। আচ্ছা, এইটাই হবে আনসার, 17টি। দেখো এখানে নাইট্রোজেন কয়টি? 5টি, প্লাস অক্সিজেনের সর্বশেষ কয়টি? 6টি। 6 × 2 12, তার মানে হবে 17টি। এটাই আনসার, এটাই ছিল। আচ্ছা, যদি এইটার ভিতর আমি যদি এমন করতাম, মানে স্পেশাল, বা এটাকে আমি লিখলাম কিউট, হ্যাঁ একটু কিউট আর কি, যদি এমন দিতাম নাইট্রেট যেটা NO-, ওকে, NO- এর যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টি যদি বলতাম? ইলেকট্রন কয়টি? তাহলে এখন একটু খেয়াল করো, নাইট্রোজেনে তো 5টা, অক্সিজেনে তো 6টা। এখন কথা হচ্ছে এই যে মাইনাস দেওয়া, তার মানে এটা গ্রহণ করছে, এবং গ্রহণ তো সর্বশেষ কক্ষপথেই করে, তার মানে এটা হচ্ছে +1। তাহলে টোটাল কয়টি হবে? 7 5 12টি হবে আনসার। ইজি জিনিস আসছে পরীক্ষায়, কিন্তু ভাই বিশ্বাস করো এই ইজি জিনিসটা অনেকে ভুল করবে, ইজি জিনিসটা ভুল করবে। আর সবচেয়ে বড় কথা কি জানো? এইটাই হচ্ছে কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে ঢাকা ইউনিভার্সিটি আসে তুমি সেটাই জানবা, তোমার তো সেটা জানতে হবে যে এইটাই আসে পরীক্ষায়। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। আসো, যদি এইটা বলি যে S2, এখন তোমার যত বড় দেবো তুমি পারবা, S2O4 2-, হ্যাঁ, এর প্রথম 1 নম্বর কথা হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা তুমি বের করবা। মোট ইলেকট্রন সংখ্যা
কত সেটা তুমি বের করবা। আর 2 নাম্বার যেটা সেটা হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা হবে, ইলেকট্রন সংখ্যা কতটি, দুইটা SO2O4 মাইনাস এর ইলেকট্রন সংখ্যা এবং হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। লোকনাথ ফাস্ট দ্রুত করবা, তুমি এটা দ্রুত করবা। তুমি যদি আমার সাথে দ্রুত না লিখতে পারো বা লিখতে হবে না, তুমি বাসায় গিয়ে এটা আবার নোট করবা, তুমি আমার অনলাইন ক্লাস দেখবা, কথা কি বলছো, এটা আপলোড করা থাকবে, কিন্তু তুমি আমার এটা আনসার বলো, এইটা আনসার বলো ফার্স্ট। ইলেকট্রন সংখ্যা কয়টি, যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টি, ফার্স্ট। ওকে, কয়টি হবে, 38টি। আর ওইটা হ্যাঁ, কি হবে, খাতায় করো, মোট ইলেকট্রন। হ্যাঁ, সে 40টি। ওকে, এই লোকনাথ কত আসছে, আনতে পারছো? ওকে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা যখন হিসেব করবো, সালফারের টোটাল ইলেকট্রন হচ্ছে কত, 16টা, তাহলে 16 × 2, ওকে, প্লাস অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা ভাই, 8টা, 8 × 4 দিলাম। এখানে -2 মানে 2টা ইলেকট্রন গ্রহণ করে আছে, তার মানে এখানে কি দিব, +2। আমার কথা কি বুঝছো, +2 কেন দিব? তাহলে এখানে টোটাল কত আসবে, 16 দুগুণে কত আসবে, 32, প্লাস 4 এটা কত হবে, 32, প্লাস হচ্ছে 2, টোটাল হবে কত, 32, 32, 64, আর 2 কত হবে, 66, 66টি ইলেকট্রন আছে। আর যদি যোজ্যতা স্তর বের করি তখন আমার যেটা বের হবে সেটা হচ্ছে সালফারের জন্য কয়টি, 6টি, 6 × 2, প্লাস অক্সিজেনের কয়টি, 6টি, 6 × 4, যেহেতু মাইনাস তার মানে সে লাস্টে কি 2টা ইলেকট্রন গ্রহণ করে আছে। ওকে, তাহলে এখান থেকে কত হবে, 12, 24 আর 2, তাহলে কত হবে ভাই, 26, 38, 38টি সর্বশেষ। ওকে, ওকে, আমরা এখন এই টাইপ থেকে পারবো। ওকে, আমরা এখন যেখানে চলে আসবো সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ মানে কি ভাই, তোমরা জানো আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। ওকে, কিন্তু এখানে অনেক কিছু কাহিনী বেরোবে, তোমার মেডিকেলে কিছু প্রশ্ন এখান থেকে বেরোবে। দেখো, আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। তাহলে প্রোটন সংখ্যা সমান মানে হচ্ছে নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন হবে, তাই না? আচ্ছা, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল যেমন কার্বনের 6, 12, 6, 13, 6, 14। কার্বনের কয়টা আইসোটোপ আছে ভাই, 3টা। এটাও কিন্তু এমসিকিউ পরীক্ষা আসবে, কার্বনের কয়টি আইসোটোপ পাওয়া যায়, 3টি আইসোটোপ পাওয়া যায়, এটা এমসিকিউ। ওকে, এখান থেকে এখন আমি যদি তোমাকে বলি যে এই আইসোটোপগুলো কেন উৎপন্ন হচ্ছে, বলো কেন উৎপন্ন হচ্ছে? আমি যদি বলি যে কিসের জন্য আইসোটোপগুলো মূলত উৎপন্ন হচ্ছে, তুমি দেখো এখানে নিউট্রন সংখ্যা কত, আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি বলবা, 12 - 6, তাহলে আনসার কত হবে, 6। এখানে 13 - 6, আনসার কত হবে, 7। এখানে 14 - 6, আনসার কত হবে, 8। তার মানে তুমি কি বুঝলে যে নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য আইসোটোপগুলো উৎপন্ন হচ্ছে। কথা কি বুঝছো আমার? নিউট্রন সংখ্যা পার্থক্যের জন্য কি উৎপন্ন হয়, আইসোটোপ। তাহলে পরীক্ষায় যেটা আসছে সেটা হচ্ছে আইসোটোপ কিসের উপর নির্ভর করে, আনসার কি হবে, নিউট্রন সংখ্যার উপর নির্ভর করে। কথা কি বুঝছো? এই তাহলে আসো, তাহলে আইসোটোপ, তাহলে নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য, নিউট্রন সংখ্যা পার্থক্যের জন্য, নিউট্রন সংখ্যা পার্থক্যের জন্য আইসোটোপ তৈরি হয়।
আইসোটোপ তৈরি হয়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা, এটা দিয়ে প্রশ্ন আসবেই যে নিউট্রন সংখ্যা পার্থক্যের জন্য আইসোটোপ তৈরি হয়। আচ্ছা, নিউট্রন সংখ্যা পার্থক্যের জন্য আইসোটোপ তৈরি হয়। এখন আমি যদি তোমাকে বলি যে কোন একটা মৌলের ধর্ম কিসের উপর ডিপেন্ড করে, ভর সংখ্যা, আইসোটোপ, নাকি ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নাকি নিউট্রন সংখ্যা? ধর্ম বলছি, কোন একটা মৌলের ধর্ম। তুমি দেখো এইটা যে কথা এটা এক কথা নয়, তুমি সেটা জানো তাই না? আবার এটা যে কথা এটা কিন্তু এক কথা নয়, তাই না? কেন? কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, তাই তো? তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন হয়েছে। তার মানে এটার ধর্ম আর এটার ধর্ম পার্থক্য হয়েছে শুধুমাত্র কিসের জন্য? নিউট্রন সংখ্যা পার্থক্যের জন্য। কথা কি বুঝছো? যদি প্রশ্ন আসে যে কোন একটা মৌলের ধর্ম কিসের উপর ডিপেন্ড করে, মৌলের ধর্ম সেটা কিন্তু নিউট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে। নিউট্রন সংখ্যার উপর নির্ভর করে। এটা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি কনসেপ্ট। রাজশাহী ইউনিভার্সিটি আসছিল যে কোনো একটা মৌলের ধর্ম কিসের উপর ডিপেন্ড করে। দেখো ধর্ম কথা না বলে তোমাকে এখানে কি করবে জানো? ধর্ম না বলে বলবে চারিত্রিক বৈশিষ্ট্য। মাইন্ড করবা তুমি? ওকে, তাহলে চারিত্রিক বৈশিষ্ট্য যদি বলে তাহলে হচ্ছে নিউট্রন সংখ্যার উপর। ওকে, এখন যদি তোমাকে বলে যে কোন একটা মৌলের পরিচিতি কিসের উপর ডিপেন্ড করে, মৌলের পরিচিতি কিসের উপর নির্ভর করে যদি প্রশ্ন বলে? নির্ভর করে, এটা অলরেডি আসা প্রশ্ন। হ্যাঁ, মৌলের পরিচিতি কিসের উপর ডিপেন্ড করে, তখন তোমার আনসার কি হবে বলো? তখন তুমি আনসার কি বলো? মৌলের পরিচিতি কিসের উপর ডিপেন্ড করে? না, এখানে নিউট্রন সংখ্যা তুমি বলতে পারবো না। কেন বলো তো? দেখো যখন আমি 6 বলবো তখন তুমি কার্বনই বুঝবা, সেটা কার্বনের যে কোনো আইসোটোপ হোক। কার্বন আমি যদি বলি 1, তার মানে 1 মানে তুমি হাইড্রোজেনকে বুঝবা। হাইড্রোজেনের যতগুলো আইসোটোপ হোক, হাইড্রোজেন তো মেইন পরিচিতি হচ্ছে সে হাইড্রোজেন। যেমন আমি যদি বলি আমার পরিচয় কি, প্রথম কথা আমি মানুষ, এটা বাঙালি হোক, ইন্ডিয়ান হোক, নিগ্রো হোক, আর হচ্ছে শ্বেতাঙ্গ, যেটা হোক মানুষ তো। তাহলে ফার্স্টে এখানে কথা হচ্ছে এই যে পরিচিতি যদি বলে যে শুধুমাত্র জাস্ট পরিচিতি, নট ধর্ম আর চারিত্রিক বৈশিষ্ট্য না, শুধুমাত্র পরিচিতি, তাহলে কিন্তু প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে। প্রোটন সংখ্যা দেখো তুমি কি বলতে পারবা যে একাধিক মৌলের প্রোটন সংখ্যা একই? না, প্রোটন সংখ্যা অবশ্যই ভিন্ন ভিন্ন, তাই না? এই যখন বলে মৌলের পরিচিতি তখন হচ্ছে প্রোটন সংখ্যা। তুমি এভাবে শর্টকাটে মনে রাখবা, পরিচিতি প প্রোটনে প, এভাবে মনে রাখবা শর্টকাট। তাহলে এইটা নিয়ে যদি তুমি পড়ো তাহলে আইসোটোপ শেষ হবে। তবে এখান থেকে একটা এমসিকিউ বলে দেই, তোমাদের পরীক্ষা আসবে, সেটা বলবে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? তুমি জানো কয়টি? 7টি। গুড। আর যদি একটু কিউট করে 7টি। আর যদি একটু কিউট প্রশ্ন করে সর্বোচ্চ করতে পারে যে কতগুলা প্রাকৃতিক, কতগুলা হচ্ছে কৃত্রিম, মানে বানানো। 3টা প্রাকৃতিক আর হচ্ছে কি 4টা। ওকে, তাহলে 3টে হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক, আর 4টে হচ্ছে কি গবেষণা বা কৃত্রিম, যাই হোক। এই প্রশ্ন হচ্ছে আইসোটোপ নিয়ে, এখান থেকে প্রশ্নগুলো আসবে। দেখো তুমি যখন বই পড়বা, ইন্টারে বই হচ্ছে 14টা কেমিস্ট্রির জন্য। এখন তুমি কোন বই পড়বা? সব বইতে এই কথা বলা নাই। যেমন বিশেষ করে এই 3টা লাইন মোস্ট ইম্পর্টেন্ট লাইন এখানে আইসোটোপ থেকে। হ্যাঁ, কিন্তু আমরা কি করি? শুধুমাত্র এই যে প্রোটন সংখ্যা সমান বলে পার হয়েছে, 9, 10 থেকে আসছে। আসো, আচ্ছা যদি আইসোটোপ হয়, এখন আসো আইসো বার কি হবে বলো? আইসো বার কি হবে বলো? থাক, শর্টকাট আমি বললাম যার ভর সংখ্যা সমান। ওকে, যার ভর সংখ্যা সমান, বা যার হবে নাকি যাদের ভর সংখ্যা সমান। ওকে, আমার একটা উদাহরণ বলতে পারবা তোমরা যার ভর সংখ্যা সমান? এক্সাম্পল বলতে পারবা? যেমন ফসফরাসের 32 একটা আছে, আবার সালফারেরও কি 32 আছে, তাই না? সালফার 16, ফসফরাস 15, পরস্পর হচ্ছে আইসোবার। ওকে, আইসোটোন মানে কি বলো? রাইট,
আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, নিউট্রন সংখ্যা সমান, যেমন একটা উদাহরণ, নিউট্রন সংখ্যা সমান একটা উদাহরণ বলো। আচ্ছা, পটাশিয়াম না বলে আমি জাস্ট এইভাবে বলতেছি, তুমি ওইটা বললে পারবো, আমি বলছি। ধরো আমি এইভাবে বলতেছি, যদি বলি এইভাবে, কি বলে, এটা হচ্ছে টুয়াইস এন, হ্যাঁ, টুয়াইস এন আর এন, আর বললাম বি, এটা হচ্ছে n+1 আর এটা হচ্ছে 1। বলো এরা পরস্পর কি আইসোটোন হবে? পরীক্ষায় কিন্তু সেম এইভাবেই আসবে, দেখবা তুমি সারা জীবন তো পড়ে আসছো কোনো একটা মৌল দিয়ে, কিন্তু পরীক্ষায় আসবে এইভাবে, এরা কি পরস্পর আইসোটোন? তুমি বলো পরস্পর আইসোটোন কিনা, বলো। দেখো এসে 2n থেকে n বাদ দাও, n পাবা, n+1 থেকে n বাদ দাও, কি পাবা? n পাবা, তার মানে এটা পরস্পর আইসোটোন। পরীক্ষায় এই লজিকে আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ লজিক। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করো না তাদের জন্য, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিটে যে পরীক্ষাগুলো হয় ভার্সিটিতে, এইভাবে আসবে। ওকে, আইসোটোন আমরা পড়লাম, এখন আসো আইসো ইলেকট্রন। ওকে, তাহলে আইসো ইলেকট্রন মানে কি হবে ভাই, বলো। আইসো ইলেকট্রন মানে কি হবে? আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান, আইসো বার মানে ভর সংখ্যা সমান, তার মানে আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান। আইসো কথার মানে হচ্ছে সমান, তাহলে আইসো ইলেকট্রন যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়, ইলেকট্রন সংখ্যা সমান, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, বললাম ফ্লোরিন মাইনাস, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, এরা পরস্পরের কি বল? যেমন ফ্লোরিন মাইনাস মানে এখানে কয়টা ইলেকট্রন, কে বলতে পারে? 10টা। এই লোকনাথ, ফ্লোরিন মাইনাস মানে ইলেকট্রন কয়টা? 10টা, কারণ ফ্লোরিনে নর্মালি 9, একটা গ্রহণ করছে, নিয়নে তো 10টা, এটা সারা জীবনে। তাহলে সোডিয়াম 11টা হওয়ার কথা, প্লাস ম্যাগনেসিয়াম 2+, তার মানে 10টা আইসো ইলেকট্রনে। ওকে, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হবে। ওকে, আসো যদি আইসো ইলেকট্রনিক আমরা বুঝে যাই। ওকে, আচ্ছা এখান থেকে তোমাদের একটা কথা বলে যাই, এগুলো পরীক্ষা যদি প্রশ্নে এইভাবে আসে, হ্যাঁ, এখানে যদি আসে এটা কোশ্চেন্স। আচ্ছা, কোশ্চেন বলার আগে থিমটা বলে দিই যে আইসো ইলেকট্রনিকে, আইসো ইলেকট্রনিক, ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক গুলোর যার ধনাত্মক, ধনাত্মক চার্জ বেশি, বেশি, তার আকার সবচেয়ে ছোট, তার আকার সবচেয়ে ছোট। ওকে, এই কনসেপ্টে একটা প্রশ্ন আসছিল, বলছে যে নিচের কোনটির আকার সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। ক নম্বর অপশনে ছিল সোডিয়াম প্লাস, খ নম্বরে ছিল নিয়ন, গ নম্বর ছিল ম্যাগনেসিয়াম 2+, আর ঘ নম্বর ছিল অ্যালুমিনিয়াম 3+। কোনটা আনসার হবে? বলছে নিচের কোনটির আকার সবচেয়ে ছোট। আর আমরা কি জানি যে প্রথমে দেখবো এরা কি আইসো ইলেকট্রনিক, প্রথম আগে এটা আমার দেখতে হবে এরা কি আইসো ইলেকট্রনিক। হ্যাঁ, এটা 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, তাহলে আইসো ইলেকট্রনিক। আর আইসো ইলেকট্রনগুলো যার চার্জ সংখ্যা বেশি হবে তার আকার কি হবে? সবচেয়ে ছোট হবে। তাহলে আইসো ইলেকট্রন এখানে চার্জ সবচেয়ে বেশি কার? অ্যালুমিনিয়ামের চার্জ, অ্যালুমিনিয়ামের চার্জ সবচেয়ে বেশি, তার মানে এটার আকার সবচেয়ে ছোট। এই তাহলে এখান থেকে একটা স্পেশাল কনসেপ্ট বলে দিই, যদি পরীক্ষা আসে, এখন আসে নাই, যদি আসে স্পেশাল মনে রাখবা, ঋণাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে, ঋণাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে, বৃদ্ধির সাথে সাথে আকার বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পায়। ওকে, এই জিনিসটা মনে রেখো। ওকে,
তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতেই পারি যে N3- এর আকার O2- আকার তুলনায় বড় এবং F- আকার তুলনায় বড়, এটা আমরা বলতেই পারি কিনা দেখো। এটা মনে রেখো, এটা থেকে নেক্সট টাইম আশা করি কোশ্চেন আসবে তোমাদের, ইন্টারে পাবো আর অ্যাডমিশনে পাবো এখান থেকে, যে ঋণাত্মক চার্জ বাড়ার সাথে সাথে আকার বৃদ্ধি পায় আর ধনাত্মক চার্জ বৃদ্ধি সাথে সাথে আকার কি পায়, হ্রাস পায়, একটা আরেকটার বিপরীত মনে রাখতে হবে। ওকে, বোঝা তো। এটা কি অ্যাডমিশনের জন্য ক্লাস ভাইয়া? না ভাইয়া, একাডেমিক ক্লাস। এটা হচ্ছে একাডেমিক ক্লাস, যারা গুণগত রসায়ন কোনো দিন করে নাই, আজকে ফার্স্ট, তাদের জন্য। আমি একদম অ্যাডমিশনে যেভাবে পড়াই সেভাবে পড়াচ্ছি, এমসিকিউ ক্লিয়ার করে, কারণ আমার স্টুডেন্টদের ইচ্ছা হচ্ছে তারা মেডিকেলে পড়বে, তাই। ওকে, আসো। কি তোমরা মেডিকেলে পড়বো না? অবশ্যই পড়তে হবে, শুধু পরিশ্রমী হইতে হবে। ওকে, আসো। তাহলে আমরা এটা পারলাম। তাহলে আইসোলেটেড ইলেকট্রনিক যদি বুঝে চাই, এখন আসো আইসোডায়াফার। ভাই বিশ্বাস করো, তোমার গোপালগঞ্জের মাটিতে তোমার কেউ পড়াবে না, আমি বললাম। জীবনের নামও শোনো নাই তুমি, শুনছো ভাই? আইসো ইলেকট্রনিকটা শুনছো না? আইসোডায়াফারটা শোনো নাই? আইসোডায়াফার, তারপর আরও কিছু শিখাবো যেগুলো অ্যাডমিশনে আসে। তুমি যদি এখন থেকে পারো, তোমার এটুকু বলতে পারি যে তোমার অ্যাডমিশনে তুমি এগুলা ফু দিয়ে উড়াই দিবা প্রশ্ন দেখার সাথে সাথে, ইনশাল্লাহ। আইসোডায়াফার কোনটা, তোমার জাস্ট একটা সূত্র দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, তুমি নিজে বুঝতে পারবে। যদি এমন হয় কোন একটা মৌল যার ভর সংখ্যাটা তার পারমাণবিক সংখ্যা দিয়ে 2 দিয়ে গুণ করার পর 1 যোগ করলে তার ভর সংখ্যার সমান হয়, এ তুমি সহজে বুঝবে না। যেমন আমি যদি বলি ফ্লোরিন 9 আর এটা ভর সংখ্যা হচ্ছে 19, তাহলে তুমি দেখো ফ্লোরিনের প্রোটন সংখ্যাকে 2 দিয়ে গুণ করে 1 যদি যোগ করো তাহলে তার ভর সংখ্যার সমান হয়। এই ধরনের যত মৌল আছে এদেরকে বলা হয় আইসোডায়াফার মৌল। কথা বুঝছো? যেমন আমি যদি লিখি, যেমন তুমি একটা বলতে পারো সোডিয়াম হচ্ছে কত, 11 23। তুমি দেখো 11 দুগুণে 22 আর 1 যোগ করলে কত হবে, 23। তার মানে সোডিয়াম একটা আইসোডায়াফার মৌল, বুঝছো? এই কীভাবে লিখবো? তাহলে খাতায় লিখবো এইভাবে, যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা দ্বিগুণের সাথে 1 যোগ করলে তার ভর সংখ্যার সমান হয়, তখন তাকে আইসোডায়াফার মৌল বলে। খাতায় লিখবা বলতে কি, এটা তো তোমার একাডেমিকে আসবে না, অ্যাডমিশনে আসবে, ওইটা আর খাতায় লিখতে হবে না। কথা কি বুঝছো? এই তারপর তুমি লেখো যে পারমাণবিক সংখ্যা দ্বিগুণের সাথে 1 যোগ করলে যদি ভর সংখ্যার সমান হয়, তখন তাকে বলা হয় আইসোডায়াফার মৌল। যেমন তুমি আরেকটা বলতে পারো আমাকে আইসোডায়াফার মৌল, তোমরা নিজেরা বলতে পারো একটা, আমি কিন্তু বলতে পারি। এই যে পটাশিয়াম আছে না, 19 39 38 আর 1 39, তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকেই হচ্ছে আইসোডায়াফার মৌল। ওকে, আচ্ছা, আইসোডায়াফার মৌল। ওকে, যদি বলি আইসোমার, নাম শুনছো আইসোমারের? আইসোমারের নাম শোনার কথা। ওকে, আইসোমার কোনটা বলো তো? যাদের হ্যাঁ, তার মানে হচ্ছে যাদের আণবিক সংকেত একই কিন্তু আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয়, তখন এটাই পরস্পরকে বলা হয় আইসোমার। যেমন দেখো, আমি যদি বলি C6 বললাম H6O6, C6 H6, হ্যাঁ লিথিয়াম আছে, রাইট। আচ্ছা, এক্সাম্পল গ্লুকোজের সংকেত কি ভাই তোমার বলো তো? গ্লুকোজের গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, তাই না? এটাকে তুমি গ্লুকোজ বলতে পারো। আচ্ছা, এটা কিন্তু ফ্রুক্টোজের সংকেত। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটার সঙ্গে সেম, কিন্তু এটাকে যখন তুমি গ্লুকোজ লিখবা তখন তার স্ট্রাকচারটা হবে এমন, আর যখন তুমি ফ্রুক্টোজ লিখবা তার স্ট্রাকচারটা হবে এমন। এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। জিনিসটা একই, ব্যাপারটা হচ্ছে এখানেও কার্বন 6টা, এখানেও কার্বন 6টা, এখানে হাইড্রোজেন 12টা, এখানে হাইড্রোজেন 12টা, এখানে অক্সিজেন 6টা, এখানে অক্সিজেন 6টা, মানে সেম দুইটারই, কিন্তু গাঠনিক সংকেতগুলো কি চেঞ্জ। কথা কি বুঝছো? এটাই কম, মানে ব্যাপারটা হচ্ছে এখানে একটা এখানে আছে, এখানে হচ্ছে CH2OH আছে, হ্যাঁ, একই জিনিস, শুধু তাদের কাঠামোগত চেঞ্জ হওয়ার কারণে এইটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ, কিন্তু আণবিক সংখ্যা সেম। তাহলে এই ধরনের, তাহলে আমরা বলতে পারি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পরের কি আইসোমার।
যেমন আমি তোমাকে যদি একটা প্রশ্ন দিই, যেমন আমি তোমার এইভাবে যদি বলি যে কোশ্চেনটা একটু খেয়াল করো, ধরো আমি লিখলাম এ, এটা হচ্ছে এন আর 2n, আর এটা আমি বললাম বি, এটাও এন এবং 2n, হলে হলে এ বি পরস্পরের কি হবে, কি হবে? দেখো এটা এ বি, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা সব সেম, তাই না? সব সেম, কিন্তু তাদের ভিতরে গাঠনিকগত কি আছে, চেঞ্জ আছে। না হলে তো এ আর বি হইতো না, যেমন এখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হলো। তাহলে যেহেতু এ বি চেঞ্জ হয়েছে কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না, তার মানে এটা পরস্পরের আইসোমার, পরস্পরের আইসোমার। ওকে, আচ্ছা আরেকটা শিখিয়ে দিই, সেটা হচ্ছে আইসোস্টার। আইসোস্টার এটা কেমন? আইসোস্টার কি হবে? আইসোস্টার শুধুমাত্র একবার আইসোস্টার আসছিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়, আর কোনো দিন আসে নাই। যদি আসে তাহলে কি করবা দেখো। আইসোস্টারটা কি সেটা আমি তোমার একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে HCl আর এটা হচ্ছে ধরো ফ্লোরিন 2। তাহলে বলো তো এখানে কয়টা অণু আছে ভাই? কয়টা অণু আছে? কয়টা অণু না, বললাম কয়টা পরমাণু আছে যদি বলি? পরমাণু তুমি বলো 1 + 1 কয়টি? 2টি। তাহলে এইখানে পরমাণু কয়টি আছে? পরমাণু কয়টা আছে? 1 + 1 2টি আছে, তাই না? তার মানে এখানেও 2টা পরমাণু আছে, এখানেও কি আছে? 2টা পরমাণু আছে। যদি বলি এখানে ইলেকট্রন সংখ্যা কত, তুমি কি বলবা? একটি, এটা হচ্ছে 17টি। টোটাল কয়টি? 18টি। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টি? 9টি। 9টে কয়টি? 18টি। এই তার মানে যদি এমন হয় পরমাণুর সংখ্যা সমান এবং ইলেকট্রন সংখ্যা সমান, তখন এই দুইটাকে পরস্পরের বলা হবে আইসোস্টার। বুঝছো? এই তাহলে পরমাণু সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হলে তাদের পরস্পরকে আইসোস্টার বলে। ইলেকট্রন সংখ্যা এবং হচ্ছে প্রোটন সংখ্যা যদি পরস্পর সমান হয় তখন তাকে বলা হয় পরস্পরের আইসোস্টার। ওকে, তাদের পরস্পরকে আইসোস্টার বলে। ইলেকট্রন সংখ্যা এবং হচ্ছে প্রোটন সংখ্যা যদি পরস্পর সমান হয় তখন তাকে বলা হয় পরস্পরের আইসোস্টার। পরমাণুর দুইটা মডেল তুমি জানো, একটা রাদারফোর্ড মডেল আর একটা হচ্ছে বোর মডেল। তুমি এগুলো জানো, আসলে 9-10 থেকে পড়ে আসছো। আমি আসলে তোমার বর্ণনা পড়ে লাভ নাই, তুমি জানো যে সৌরজগতের সাথে তুলনা করা সেই জিনিসগুলো। তবে যেই জিনিসগুলো MCQতে আসে সেই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি কী কী আসে। যেমন প্রথম কথা, রাদারফোর্ড পরমাণু মডেলকে কি বলা হয় ভাই? এটাকে সৌর মডেল বলা হয়। ওকে, হ্যাঁ, ওকে, ফাইন। সোলার সিস্টেম, গুড, সোলার সিস্টেম। তাহলে এটাকে সোলার সিস্টেম মডেল বলে। ওকে, ফাইন। তারপর এটা বলো।
কোয়ান্টাম বলবিদ্যা দিয়ে বোর মডেলটা করা হয়েছে ভাইয়া, এটা না, এটা হচ্ছে তরঙ্গ বলবিদ্যা। রাইট, দেখো তরঙ্গ বলবিদ্যা, তরঙ্গ বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, তরঙ্গ বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। রাইট। তারপর রাদারফোর্ড পরমাণু মডেল তরঙ্গ বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কি পাওয়া যায়, এটা কিসের উপর তিনি করলেন, রাদারফোর্ড পরমাণু মডেলটা দিলেন আলফা কণা পরীক্ষা। ওকে, আলফা কণা পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করেন, আলফা কণা পরীক্ষায় সিদ্ধান্ত নেন, আলফা কণা পরীক্ষায় সিদ্ধান্ত নেন। ওকে, তারপর আলফা কণা পরীক্ষায় সিদ্ধান্ত নেন, এগুলো কিন্তু সবই এমসিকিউ। ইভেন তোমার মেডিকেল এবং ইউনিভার্সিটি, তোমার দেখো তুমি যখন মেডিকেল ইউনিভার্সিটি টার্গেট এমসিকিউ তোমার ইন্টার থেকে সলভ করতেছ, তার মানে তোমার এইচএসসি এমসিকিউ কিছুই না, পানি দেখার আগে সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে আলফা কণা পরীক্ষায় সিদ্ধান্ত নেন। তারপরে যেটা সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল, তিনি কী করেন, চার্জের সাথে তুলনা করেন, তাই না? আচ্ছা, তিনি বলেন পরমাণু, আচ্ছা এটা আমরা এখানে করব না, এখানে আমি এখানে 3টা লাইন ফাঁকা রাখো, এই 3টা লাইন আমি লিখব। লেখার আগে আমরা এখানে লিখে আসি সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা পরীক্ষায় তোমার রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে বলবো না, কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে সীমাবদ্ধতা আসবে। সীমাবদ্ধতার অনেক ভুল ছিল, তাই সীমাবদ্ধতাগুলোই আসবে। প্রথম কথা, সে কিসের কোথায় ভুল ছিল ভাইয়া, সে কক্ষপথের কথা বলে নাই, তাই না? কক্ষপথের কথা বলেনি। রাইট। বর্ণালীর কথা বলছে, তাহলে বর্ণালীর কথা বলেনি। রাইট রাইট। তাহলে সৌরজগতের সাথে ইলেকট্রনের তুলনা, এটাও তার ভুল, তাই তো? সৌরজগতের সাথে, সৌরজগতের গ্রহের সাথে কার তুলনা, ইলেকট্রনের তুলনা, এটাও তার ভুল তুলনা। তারপরে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, রাইট, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে কি, তার অস্থায়ী অবস্থার সৃষ্টি হবে, অস্থায়ী অবস্থার সৃষ্টি, অস্থায়ী অবস্থার সৃষ্টি হবে। আচ্ছা, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে অস্থায়ী অবস্থার সৃষ্টি হবে, এখানে একটা কথা আছে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বটা কি, সেটা তোমার ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষা আসবে। লিখে রাখলাম একদম, ঢাকা ইউনিভার্সিটি বলবে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, চুম্বকীয় তত্ত্ব ব্যাখ্যা কর, এটা ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসবে। এবার যারা অ্যাডমিশন দিচ্ছে তাদেরকে আমি বলছিলাম যে অ্যাডমিশনে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে, তাই না? তত্ত্বটা কী ছিল, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বটা কী ছিল, কোনো চার্জিত কণা যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হবে, তাই না? রাইট, এটাই বলছে যে চার্জিত কণা বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হবে, তাহলে ওই সুবাদে সমস্ত ইলেকট্রন নিউক্লিয়াসে চলে যাবে, তাই না? আর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে যেতে পারে না, আর গেলে তো পরমাণুর কী হবে, অস্থায়ী অবস্থায় সৃষ্টি, অর্থাৎ পরমাণুটা ভেঙে যাবে, কক্ষপথগুলো ইলেকট্রন থাকবে না। রাইট। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে, তাহলে শুধু তড়িৎচুম্বকীয় তত্ত্বটা যদি ব্যাখ্যা করতে বলে তাহলে আমি আর রাদারফোর্ডকে টানাটানি করবো না, আমি জাস্ট এটাই বলবো যে চার্জিত কণা যখন বৃত্তাকার পথে ঘুরে তখন ক্রমাগত শক্তি বিকিরণ করে, এই। তাহলে এখানে লেখো আসো। ওকে, কি বললাম, চার্জিত কণা যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন ক্রমাগত শক্তি বিকিরণ করবে।
ওকে, শুধু এইটুকু বললেই হয়ে যাবে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। ওকে, আলফা কণা পরীক্ষা। লোকনাথ, অনেক লেখা, হ্যাঁ, হাত ব্যথা হয়ে যাচ্ছে। কি আসো, লিখতে হবে, সায়েন্সের স্টুডেন্ট এগুলো পড়ে লিখে লিখে পড়তে হবে, তাহলে তোমার মনে থাকবে বেশি। বেশি লেখা হয়ে যাচ্ছে আর্টসের। আর্টসের ওরা কি হয় যে ওরা মুখস্থ করে পড়ে পরীক্ষা গিয়ে লেখে, আর তুমি ক্লাস টাইমে লিখবা, আর পরীক্ষা গিয়ে তোমার লেখাটা কিন্তু তুলনামূলক কম, অনেক কম, অনেক কম। আচ্ছা, আলফা কণা। ওকে, আচ্ছা, আলফা কণার যে সংকেত সেটা হচ্ছে কি হিলিয়াম 242+, তাই না? ওকে, তাহলে আলফা কণাটা ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক। আলফা কণার চার্জ কত? 2 +2। চার্জ হচ্ছে কি +2। যদি চার্জ তোমাকে বের করতে বলে তখন তুমি কি করবা? যদি চার্জ বের করতে বলে যে চার্জের পরিমাণটা কত, তাহলে 2e, তাহলে 2 × e, 2 এর সাথে ইলেকট্রনের চার্জটাকে গুণ করবা, গুণ করার পরে যেটা বেরোবে সেটা। দুইটা ইলেকট্রনের জন্য যত চার্জ হয় তত, কথা বুঝছো? 2e, এই শেষ, 2 দ্বারা গুণ করো। তাহলে আলফা কণা পরীক্ষায় কি ব্যবহার করা হয়েছিল ভাই? এই যে আলফা কণা কিসের পাত? স্বর্ণের পাত ব্যবহার করেছিল, তাই না? আচ্ছা, এই যে স্বর্ণ নিলাম, তাই স্বর্ণের যে পাতটা ছিল এই স্বর্ণের পাত বা এটা হচ্ছে গোল্ড, তাই তো? এবং এর পুরুত্ব ছিল 0.004 সেন্টিমিটার। পরীক্ষায় আসবে 4 × 10⁻4 সেন্টিমিটার, মাইন্ড করার কিছু না, একই জিনিস। ওকে, এর উপর একটা পর্দা বা আবরণ ব্যবহার করা হয়েছিল, সেটা কিসের আবরণ বা পর্দা ছিল? জিঙ্ক সালফাইডের পর্দা ছিল, অর্থাৎ ZnS এর পর্দা ব্যবহার করা হয়েছিল। ওকে, ফাইন। তাহলে এখানে একটা পরমাণু রাখা হয়েছিল, পরমাণু এখানে ছিল প্লাস, আর এইখানে একটু দূরে এখানে আলফা কণা রাখা হয়েছিল, আলফা কণা। তো এখানে যখন সেই আলফা কণাকে ছেড়ে দিল তখন দেখা গেল যে সরাসরি এখানে বেদ করে যাচ্ছে, কিছু কিছু ধাক্কা খেয়ে বাঁকা হয়ে যাচ্ছে, কিছু কিছু রেখা, আর একটা রাখা আছে সরাসরি গিয়ে ব্যাক করতেছে, তাই না? এমন একটা ঘটনা। তাহলে সে এখান থেকে কি কি সিদ্ধান্ত পেল? সিদ্ধান্তটা কি কি পেল? ওকে, সিদ্ধান্ত 1 নম্বর সিদ্ধান্ত পেল যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, ঠিক না? পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এটা কিন্তু পরীক্ষা অলরেডি আসা প্রশ্ন। অধিকাংশ স্থান ফাঁকা কিসের মাধ্যমে পাইছে? কে পাইছে? অধিকাংশ স্থান ফাঁকা, সে প্রথম এটা পাইল। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে টোটাল 20,000-এ, টোটাল 20,000 লিখছে, হ্যাঁ, 20,000-এ একটি কণা ফিরে আসে, ঠিক না? একটি কণা ফিরে আসে, 20,000-এর মধ্যে একটা কণা মাত্র ফিরে আসে। তার মানে বোঝা গেল যে পরমাণুর ভিতরে যে ধনাত্মক চার্জযুক্ত বস্তুটা আছে সেটা অতি ক্ষুদ্র। ওকে, তাহলে ধনাত্মক চার্জযুক্ত কণা পরমাণুর ভিতর, পরমাণুর ভিতর ধনাত্মক পরমাণুর ভিতর ধনাত্মক চার্জযুক্ত কণা, চার্জযুক্ত কণা আছে যার নাম দেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, পরীক্ষায় যদি আসে যে নিউক্লিয়াস নামকরণ কে করেন? রাদারফোর্ড। হ্যাঁ, এটা অতি ক্ষুদ্র। ওকে, তারপর 99.99% আলফা কণা ভেদ করতে পারে, মানে পরমাণুকে ভেদ করতে পারে। এই পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা, 20,000-এ একটি কণা ফিরে আসে, পরমাণুর ভিতর ধনাত্মক চার্জযুক্ত কণা আছে যার নাম দেন নিউক্লিয়াস, এটি অতি ক্ষুদ্র। তারপর হচ্ছে 99.99% আলফা কণা ভেদ করতে পারে। এইসব জিনিসগুলো আছে আমার আলফা কণা পরীক্ষা থেকে পাই।
এই 4টা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষায় পয়েন্ট করে লিখে দিবে, শেষ, ফুল মার্ক দিবে, বুঝছো? ওকে, এখান থেকে এখন প্রশ্ন হচ্ছে আলফা কণাকে হিলিয়াম নিউক্লিয়াস বলা হয় কেন? হিলিয়াম নিউক্লিয়াস কেন বলা হচ্ছে? হিলিয়াম নিউক্লিয়াস বলা হয় কেন? খুব ভালো প্রশ্ন। কেন নিউক্লিয়াস বলা হচ্ছে? আচ্ছা বলো তো, নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন আর কি থাকে? নিউট্রন থাকে। যখন তুমি হিলিয়াম প্লাস লিখছো তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত? 0। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি 0 হয় তার মানে এটার ভিতরে যা আছে প্রোটন আর নিউট্রন আছে, ঠিক না? আর প্রোটন আর নিউট্রন কিসে থাকে? নিউক্লিয়াসে থাকে, তাই এটাকে বলা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। কথা বুঝছো? এই তাহলে এখানে কথা হচ্ছে যেহেতু ইলেকট্রন সংখ্যা 0 এবং 2টি প্রোটন ও 2টি নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে তাই আলফা কণাকে হিলিয়াম নিউক্লিয়াস বলা হয়। হায়ার ম্যাথ কালকে, আজকে বায়োলজির টিচার উনি আসতে পারবে না, আজকে আসতে পারবে না, ওনার ইফতার পার্টি অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটিতে। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন হচ্ছে বোর পরমাণু মডেল।